ইডির তলবে সাড়া দেবেন শাহজাহান। আজ ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা সন্দেশখালীর বেতাজ বাদশার। শেখ শাহজাহান কি তার গোপন ডেরা থেকে বেরিয়ে হাজির হবেন ইডির অফিসে? প্রশ্ন থাকছে। এদিকে ইডি দপ্তরে হাজিরার সময় 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো অবধি দেখা নেই শাহজাহান শেখের। দাদার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটাই জানানো শাহজাহানের ভাই। দাদা কোথায় রয়েছে জানেন না দাবি আলমগীর শেখের। আমি জানি না, আমার সঙ্গে যোগাযোগ নেই। আমার সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো কে যাবে? উনি যাবে, উকিল যাবে, কে যাবে, কি করে বলবো? কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। আমি তো এই বিষয়ে আমার কাছে আইনিভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই, আর আমি অতটা জানিও নি। দেখুন, বিপদ কমছে না শেখ শাহজাহানের। শাহজাহানের কল ডিটেলস ইডির নতুন অস্ত্র। 2টি ফোন নম্বরের কল ডিটেলস বের করেছে ইডি। সূত্রের খবর, 5ই জানুয়ারি ইডি অফিসারদের হামলার আগে 3 মিনিট ফোন ব্যস্ত ছিল শাহজাহানের। সুজয় আমাদের প্রতিনিধি আমাদেরকে বলবেন এই বিষয়ের ডিটেলসে কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, 3 মিনিট আগে হামলার আগে 3 মিনিট ফোন ব্যস্ত ছিল শাহজাহানের। 28 বার ফোন করেছিলেন তিনি। কাকে ফোন করতে পারেন? সম্ভাবনাটা কোন দিকে? দেখো, যেটা ইডি তদন্তকারীরা মনে করছেন যে ওই 3 মিনিটে 28 বারে বিভিন্ন অনুগামীদেরকে ফোন করেছিলেন শাহজাহান শেখ। আর সেই কারণে সেই অনুগামী কারা, যাদেরকে ফোন করে ভিড় জড়ো করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাদেরকে ফোন করে ছক করা হয়েছিল ইডি অফিসারদের উপর আক্রমণ করার, সিআরপিএফ জওয়ানদের উপর আক্রমণ করার, এবং সেই আক্রমণের ঘটনাটা পুরোটাই এই শাহজাহান নির্দেশে হয়েছে তেমনটাই মনে করছে। তাই কার কার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন শাহজাহান শেখ সেটা জানতেই তার 2টি নম্বরের কল ডেটা রেকর্ড তারা সংগ্রহ করছে, এবং ইতিমধ্যেই মোবাইলের যে সার্ভিস প্রোভাইডার তাদের কাছে সেই কল ডেটা রেকর্ডেরও তথ্য চাওয়া হয়েছে। এবং ওই যে 28 বার ফোন, সেই তথ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাদের কাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এখন পর্যন্ত সকাল 11টায় তার হাজিরার কথা ছিল, 1টা বেজে গিয়েছে। ফলে তদন্তকারীরা ধরেই নিচ্ছেন যে শাহজাহান শেখ হাজিরা দেবে না। তার হয়ে তার কোনো আইনজীবী বা কোনো প্রতিনিধি এসে এখানে কোনো ইডি তদন্তকারীদের না আসার কোনো কারণ জানায় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু একদমই আমাদের সেদিকে নজর থাকবে সুজয়, পরবর্তীকালে আরো আপডেট নেব তোমার থেকে। আপাতত ধন্যবাদ তোমায়। অন্যদিকে আরো একটা খবর, যেটা শুরুতেই বলছিলাম আপনাদেরকে, কলকাতা হাইকোর্ট থেকে মেডিকেলে ভর্তি সব মামলা সরানো হলো, হাতে নিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাতের আবহে সোমবার শুনানি হলো সুপ্রিম কোর্টে। আরো ডিটেলস এই বিষয়টা নিয়ে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, গত শনিবার যখন জরুরি শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে, সেই সময় এই মেডিকেল দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি কলকাতা হাইকোর্টে, তা সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ হোক, তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আজ প্রধান বিচারপতি নির্দেশ দিলেন যে এই সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চে স্থানান্তর করা হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত দিনও আমরা যেরকম দেখেছি, প্রধান বিচারপতির এজলাসে কপিল সিব্বাল রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী, তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে বারবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং তিনি বলেন যে তার এজলাসে এ ধরনের মামলার যদি শুনানি হয় তাহলে যে কাজ তিনি করছেন, অর্থাৎ যেভাবে তিনি শুনানি করছেন তা চলতেই থাকবে। এবং এক্ষেত্রে খুব স্পষ্টভাবে কিছু অভিযোগও নিয়ে আসেন তিনি, এবং যে অভিযোগে কিন্তু বেশ কিছুটা যোগ করেন কপিল সিব্বালের পাশাপাশি অভিষেক মনু সিংভি। আমরা এর আগের দিনই জানিয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করছেন অভিষেক মনু সিংভি, এবং এক্ষেত্রে অভিযোগ করা হয় যে বিভিন্ন র্যালিতে যোগ দিচ্ছেন তিনি। এর আগেও তার বিরুদ্ধে একটি ইন্টারভিউ দেওয়ার অভিযোগ ওঠে, এবং বিভিন্ন মামলায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক বিচারপতির এজলাসে তাদের নজরে নিয়ে আসা হয়েছে। কিন্তু প্রধান বিচারপতির আজকের অবজারভেশন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, যদিও পরবর্তী ক্ষেত্রে পুরোটাই শুনানির আওতায় থাকবে। তিনি স্পষ্টভাবে বলেন যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে যখন মন্তব্য করা হচ্ছে, তখন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পুরো বিষয়টির সঙ্গে হাইকোর্টের মর্যাদা জড়িত। ফলত যেহেতু একজন বিচারপতির মর্যাদা এবং হাইকোর্টের মর্যাদা এক্ষেত্রে সমান্তরাল, ফলত এক্ষেত্রে আইনজীবীদের সেই বিষয়টি মাথায় রেখে মন্তব্য করতে হবে। দ্বিতীয়ত, কোন হাইকোর্টে, কোন এজলাসে, কোন বেঞ্চে, কোন বিচারপতি কোন মামলার শুনানি করবেন, তা কলকাতা হাইকোর্ট কেন, যে কোনো হাইকোর্টের প্রধান বিচারপতির
ইডির এখতিয়ারভুক্ত, সেই এখতিয়ারেও হস্তক্ষেপ করতে চায় না এক্ষেত্রে সুপ্রিম কোর্ট। এবং আরেকটি বিষয় উঠে আসে, তা হচ্ছে এসসি এসটিদের তরফ থেকে আজকে একজন আইনজীবী কেটিএস তুলসী তিনি উপস্থিত ছিলেন এবং তিনি অভিযোগ করেন যে একাধিক ভুয়ো জাতিগত শংসাপত্র এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তার প্রেক্ষিতে কপিল সিব্বাল রাজ্য সরকারের তরফে জানান যে ইতিমধ্যেই 4টি এফআইআর দায়ের করা হয়েছে এবং প্রায় 10টির বেশি, প্রায় 14টি এই ধরনের শংসাপত্রকে বাতিল করা হয়েছে। এবং এ বিষয়েও বিস্তারিতভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই শংসাপত্রে দুর্নীতি কোন পর্যায়ে রয়েছে এবং সেক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ করেছে সেই বিষয়ে বিস্তারিত জানাতে হবে হলফনামার মাধ্যমে। 3 সপ্তাহ পরে হিয়ারিং। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে সুকান্ত মজুমদার তিনি এনে কি বলেছেন শোনাই আপনাদের। মেডিকেল সায়েন্সের অ্যাডমিশন মানুষের জীবনের সাথে, জীবনের সুরক্ষার সাথে, স্বাস্থ্যের সাথে জড়িত। যদি সেখানে কোনো দুর্নীতি হয় তাহলে তা কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সামিল। অতএব সুপ্রিম কোর্টের কাছে বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের অন্ততপক্ষে এইটুকু আশা থাকবে যে সুপ্রিম কোর্ট এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সরজমিনে তদন্ত করে এর পেছনে কারা আছে, পয়সা কোথায় যাচ্ছে, কে কোথায় পয়সা খাচ্ছে, খেয়ে অযোগ্যদের চান্স পাইয়ে দিয়েছে কিনা মেডিকেলে, সেই সমস্ত বিষয়ে তদন্ত হয়ে সামনে আসা উচিত। তার জন্য এবং দ্রুত হওয়া উচিত, সেটাও খুব প্রয়োজনীয়। তার জন্য সুপ্রিম কোর্টের যা যা করা উচিত আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সেটা করবে। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, পূর্ব ও পশ্চিম বর্ধমান নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2রা ফেব্রুয়ারি বর্ধমান নিয়ে কালীঘাটে বৈঠক রয়েছে তার। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী। এই নিয়ে কথা বলবো সৌরভ গুহ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই বৈঠকের বিষয়ে আর ঠিক কি ডিটেইলসে জানা যাচ্ছে এবং এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? তন্নিষ্ঠা, ইতিমধ্যেই জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একের পর এক গুরুত্বপূর্ণ জেলা নিয়ে তিনি বসছেন কালীঘাটে। আগামী 2রা ফেব্রুয়ারি পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, এই দুটি জেলা নিয়ে কিন্তু তিনি কালীঘাটে বৈঠক করছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী থাকবেন। নিঃসন্দেহে কয়লা দুর্নীতির অভিযোগে বারে বারে আসানসোল সহ পশ্চিম বর্ধমানের নাম বারে বারে উঠে এসেছে। ভোটের আগে, নির্বাচনের আগে সেখানে বিজেপিও কিন্তু বেশ কিছু জোরালো সংগঠন এর আগে আমরা দেখেছি। ফলে নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই দুই সংগঠনে তৃণমূল কংগ্রেস দুই জেলার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, নিঃসন্দেহে নজর রয়েছে সবার। আগামী 2রা ফেব্রুয়ারি দুই বর্ধমান জেলা নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ সৌরভ।